আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা তোমাদের বাংলা বইয়ের 93 পৃষ্ঠা কবিতা পড়ি টু আমার বাড়ি কবিতা এটা পড়বো এবং এরপরে আমরা এর কাজগুলো করব। দেখি বলছে যে জসীমউদ্দিন পল্লী কবি নামে পরিচিত। তিনি পল্লীর জীবন ও প্রকৃতি নিয়ে অনেক কবিতা লিখেছেন। তাহলে জসীমউদ্দিন আমাদের কি পল্লী কবি। নকশিকাঁথার মাঠ তার লেখা একটা বিখ্যাত বই। নিচের কবিতাটি তার হাসুক নামের এক কবিতার বই থেকে নেওয়া হয়েছে। জসীমউদ্দিনের অনেক কবিতা আছে, হাস্যু, এরকম মাটির ময়না, অনেক সুন্দর সুন্দর কবিতা আছে। আর নকশিকাঁথার মাঠ তো তার উল্লেখযোগ্য একটা বই। সারা পৃথিবীতে এটা 15-16টা ভাষায় অনুবাদ করে পড়ানো হয়, খালি বাংলাদেশে না, অন্যান্য দেশেও পড়ানো হয়। বলছে কবিতাটি নীরবে পড়ো, পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে আবৃত্তি করো। তাহলে আমরা এটা পড়বো। বলছে যে আমার বাড়ি, জসীমউদ্দিন লিখছে যে আমার বাড়ি যাইও ভ্রমর। ভ্রমর হলো বন্ধুকে এভাবে বলা হচ্ছে ভ্রমর। আর ভ্রমর হলো, দেখো ভ্রমর হলো ভ্রমরা এক ধরনের মৌমাছির মতো আছে, কালো টাইপের এক ধরনের মৌমাছি, যেটা হলো ভ্রমর নামে পরিচিত। এখানে বন্ধুকে ভ্রমর বলা হয়েছে। আমার বাড়ি যাইও ভ্রমর। বসতে দিব পীরে, মানে বন্ধুকে পিড়িতে বসতে দেওয়া হবে। তো জলপান যে করতে দিব শালি ধানের চিড়ে। আর হলো কি, বন্ধুকে জলপান মানে নাস্তা করতে দেওয়া শালি ধানের চিড়ে দেবে। শালি ধান এক ধরনের ধানের নাম। এ ধানের চিরা বিখ্যাত। বন্ধুকে কি দিবে তাহলে? শালি ধানের চিড়ে দিবে। আর বসার জন্য তাহলে কি দিবে? বসার জন্য পিড়ে দিবে। শালি ধানের চিড়ে দিব বিন্নি ধানের খই। আহ উপজাতীয় অঞ্চলগুলো দেখা যায় যে ওই যে চাকমারা, হ্যাঁ, মারমারা, এরা ওই যে বিন্নি ধানের খই খায়। এবং অনেকের সময় অনেক জায়গায় বাজারেও পাওয়া যায় বিন্নি ধানের খই, বিখ্যাত। তো বিন্নি ধানের খই। বাড়ির গাছের কবরি কলা। কবরি কলা তোমরা অনেকে চিনো, এক ধরনের ছোট জাতের কলা, মিষ্টি, ছোট ছোট মিষ্টি, চিনি চাম্পা কলা বলে অনেকে, অনেক জায়গায় সরফি কলা বলে, না কি বলে জানো, কবরি কলা। তো এই ছোট ছোট কলা মিষ্টি অনেক থাকে। তো কি হলো, বন্ধু আসলে তাকে কবরি কলা খেতে দেবে, বিন্নি ধানের খই খেতে দিবে। গামছা বাঁধা দই। গামছা বাঁধা দই বলতে বোঝাচ্ছে এক ধরনের ঘন দই। তো ঘন দই বোঝার জন্য গামছা বাঁধা দই বলছে, যে গামছা মানে বেঁধে বাঁধলো, পড়ে যায় না, হ্যাঁ, ছাকনি করে এভাবে বানানো হয়, গামছা বাঁধা দই। আম কাঁঠালের বনের ধারে আঁচল পাতি, মানে বন্ধুকে বলছে যে তুমি আমার বাড়ির পাশে যে একটা প্রাকৃতিক পরিবেশ আছে, আম কাঁঠালের বন আছে, তার পাশে আমি আঁচল পেতে দেবো, তুমি শুয়ে থাকবা। মানে প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্য লাভের কথা বলা হচ্ছে বন্ধুকে। গাছের শাখায় দুলিয়া বাতাস করব সারা রাতি। আর তখন গাছের শাখা দুলবে, বাতাস করবে, হ্যাঁ, তার মানে এখানেও প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে আরামায়েশ করতে পারবে। গায়ে দহনের শব্দ শুনি জেগো সকালবেলা। আর গায়ে দুধ দহনের শব্দ শুনে তোমার জন্য সকালবেলা ঘুম ভাঙে। সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। সারাদিন আমি তোমায় নিয়ে খেলাধুলা করব। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি। কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি। তার মানে আমার বাড়ি ডালিম গাছ আছে। তো ডালিম ফুলের হাসি, কি ফুলের হাসি? ডালিম ফুলের হাসি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা, এমসিকিউ থাকবে, প্রশ্ন থাকবে। তো তখন কিন্তু তোমার এই প্রশ্নগুলো, ছোট ছোট এমসিকিউ গুলো থাকবে। এলে এমসিকিউ আসবে যে কোন ফুলের হাসির কথা বলা হচ্ছে? ডালিম ফুলের। কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি। কাজলা দিঘির কাজল জলে কে ভেসে যায়? হাঁসগুলো। এভাবে এমসিকিউ থাকবে। আমার বাড়ি যায়ও ভ্রমর, এই বরাবর পথ। বন্ধুকে রাস্তা দেখায় দেওয়া হচ্ছে, এই বরাবর পথ। মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ। তা বন্ধুকে বলা হচ্ছে যে যখন তুমি মৌরি ফুলের গন্ধ শুকবা, তখন তোমার রথ মানে তোমার গাড়ির যাত্রা থামাইও। রথ হলো সাধারণত এক ধরনের বাহনের নাম। এই যে ঘোড়ার গাড়ি থাকে, সামনে দুইটা ঘোড়া থাকে, বা সামনে দুইটা ঘোড়া থাকে, পিছনে চার চাকাল এক ধরনের গাড়ি আছে, তাহলে রথ বলা হয়। আগের যুগে রাজা বাদশারা এই গাড়িতে চলতো। তো আঁচল শাড়ির শেষ ভাগ। তো কবরি কলা হলো দেশি জাতের কলা। কাজলা দিঘি হলো যে দিঘির পানি দেখতে কালো। গায়ে দোন হলো গরুর দুধ দোহানো। গামছা বাঁধা দই হলো জমাট দই। জলপান হলো হালকা নাস্তা। তব হলো তোমার, মম মানে আমার, তব মানে তোমার, এটা মনে রাখবা। কবিতাতে তব ব্যবহার করা হয়। পিড়ে হলো কাঠের তৈরি ছোট উঁচু নিচু আসন, তোমরা অনেকে পিড়ে চিনো। বিন্নি ধান হলো ধানের নাম। ভ্রমর হলো ভ্রমর, মধুপাই এক রকমের পোকা, ভ্রমরা মৌমাছির মতো, কালো দেখতে। মৌরি ফুল হলো ফুলের নাম। রথ হলো এক ধরনের বাহন। শালিদান হলো ধানের নাম। এবার কি বলছে দেখো, কবিতা বুঝি।
শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। আমার বাড়ি কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে, এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। তো বুঝে লিখে দেখো কি বলছে, আমার বাড়ি কবিতা পড়ে কি বুঝলে তার নিচে লেখো। মানে এতটুকু জায়গার মাঝে আমার বাড়ি কবিতা পড়ে কি বুঝছো তোমরা, তাহলে এটা তোমরা লিখবা। তো কিভাবে লিখবা, এই যে আমি দিয়ে দিয়েছি যে আমার বাড়ি কবিতায় কবিতার গ্রাম্য জীবনের সরল সৌন্দর্য তুলে ধরেছেন। তিনি প্রকৃতির সান্নিধ্যে একটি শান্তিপূর্ণ পরিবেশের চিত্র আঁকেন যেখানে অতিথিকে আন্তরিকভাবে আপ্যায়ন করা হবে। কবিতাটি অতিথি আপ্যায়ন, প্রকৃতির সৌন্দর্য, গ্রাম্য জীবনের সরলতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা গ্রাম বাংলার আবহমান সংস্কৃতির প্রতিফলন। তার মানে এই কবিতাটি হলো গ্রাম্য জীবনের সরল সৌন্দর্য তুলে ধরা হয়েছে, যেখানে অতিথি আপ্যায়নের একটা বিষয় ফুটে উঠেছে। আর বরাবরই প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম্য জীবনের যে সরলতা, এগুলো কিন্তু ফুটে উঠেছে। তাহলে এভাবে তোমরা এই কাজটা করবা। তারপর কি বলছে দেখো, এখান থেকে কি বলছে, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। মানে আমার বাড়ি কবিতাটির সাথে তোমার জীবনে বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা নিচে লেখো। তাহলে এখানে জীবন মিল পাইলে এখানে লিখতে বলছে আমাদেরকে। তাহলে আমরা কি লিখবো দেখো, জীবনের সাথে সম্পর্ক দেখো, যে আমার বাড়ি কবিতাটি আমার জীবনের সাথে গভীর সম্পর্কিত, কারণ এটি আমার শৈশবের গ্রাম্য জীবনের স্মৃতি জাগ্রত করে। গ্রামে বেড়ে ওঠার সময় আমিও এমন সরল ও শান্তিপূর্ণ পরিবেশে কাটিয়েছি, যেখানে প্রকৃতির সান্নিধ্য, অতিথি পরায়ণতা এবং আন্তরিকতা ছিল খুবই সাধারণ। চারপাশের প্রকৃতি, ফসলের মাঠ, গ্রামের মানুষের সরলতা আমাকে সবসময় আকর্ষণ করে। এই কবিতায় প্রতিটি চরণ আমার শৈশবের স্মৃতিকে জীবন্ত করে তোলে। এভাবে তোমরা লিখে ফেলবা। আমি আরেকটা দিয়েছি, তোমরা যারা ওইটা তোমাদের জায়গা যদি মনে করো যে না আমি এটা লিখবো না, তোমরা এটা লিখতে পারো। আমি এটাও দিয়ে দিয়েছি যে আমার বাড়ি কবিতাটি অতিথি আপ্যায়নের এক চমৎকার উদাহরণ। এতে অতিথিকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উপকরণ দিয়ে আপ্যায়নে যে তুষ্য তুলে ধরা হয়েছে তা আমার জীবনের সাথে মিল খুঁজে পাই। আমাদের বাড়িতে অতিথি এলে আমরা সবসময় বিশেষ যত্ন নেই, ঘরের সেরা খাবার এবং আতিথেয়তা দিয়েও আপ্যায়ন করি। গ্রামে বেড়ে ওঠার ফলে অতিথি আপ্যায়নের এই সুন্দর সংস্কৃতি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, যা কবিতার সাথে গভীরভাবে সম্পর্কিত। এভাবে তোমরা লিখে ফেলবা। তাহলে এই ফাঁকা জায়গাটা তোমরা এটা লিখে ফেলবা। এবার এখানে দেখো, এখানে কিছু কথা আছে যে কবিতার শব্দের পরিবর্তন। কবিতা অনেক সময় শব্দের চেহারার কিছু পরিবর্তন হয়। ছন্দ মেলাতে গিয়ে কবিরা সাধারণত এটি করে থাকেন। আমার বাড়ি কবিতা থেকে এমন কিছু শব্দের তালিকা দিচ্ছে দেখো, যাইও হলো যেও, ভ্রমর হলো ভ্রমর, এভাবে লিখে, আর কবিতা এভাবে লিখছে। পিরিয়া হলো পিরি, চিড়িয়া হলো চিরা, শু হলো শুয়ে থাকা, পাতি হলো পেতে, শব্দ শুনি হলো শব্দ শুনে, লয় হলো নিয়ে, ভাসি হলো ভেসে, তব মানে তোমার। তাহলে এগুলো হলো আমাদের মূল শব্দ, প্রমিত রূপ, কিন্তু কবিতা একটু পরিবর্তন করে ব্যবহার করা যায়। তাহলে দেখো, তাহলে কবিতাকে গদ্য রূপান্তর দেখো, কবিতার যে বর্ণনা থাকে তাকে গদ্য রূপান্তর করা যায়। যে আমার বাড়ি কবিতা থেকে এরকম একটি বিবরণ তৈরি হলো দেখো, যে বন্ধু তুমি আমার বাড়িতে বেড়াতে এসো, বসার জন্য তোমাকে পিড়ি পেতে দেব, নাস্তা হিসেবে শালি ধানের চিরা, বিন্নি ধানের খই দিব, সাথে দিব কবরি কলা আর গামছা বাঁধা দই, আম কাঁঠাল ঘেরা গাছের ছায়া আঁচল পেতে শুয়ে থাকো, গাছের শাখা দুলিয়ে তোমাকে বাতাস করব, সকালবেলা তোমার ঘুম ভাঙবে গরুর দুধ দোয়ানোর শব্দ শুনে, সারাদিন আমি তোমার সঙ্গে খেলা করব, আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুল ফুটে, কাজলা দিকের জলে হাঁস সাঁতার কাটে, আমার বাড়িতে যাওয়ার সোজা রাস্তা আছে যে যেখানে ময়ূরী ফুল ফোটে, সেখানে গিয়ে তোমার গাড়ি থামাবে। তার মানে এভাবে আমরা কবিতা থেকে গল্প লিখতে পারি। তাহলে যে কোনো কবিতাকে তোমরা কি করতে পারবা, নর্মাল সাধারণ ভাষায় লিখবা, তাহলে এটা গদ্য রূপান্তর হয়ে যাবে। আশা করে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি তোমাদের ছক পূরণের ভিডিও শেষ হওয়ার সাথে সাথেই খুব দ্রুতই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দিব। এগুলো পড়লেই তোমাদের এগুলোই বার্ষিক পরীক্ষাতে আসবে। তোমরা আগে ছক পূরণগুলো করে ফেলো, সাথে সাথে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন দিয়ে দিব এবং উত্তরগুলো দিয়ে দেবো এমসিকিউ আকারে এবং প্রশ্ন আকারে। তোমরা এগুলো পড়লেই বার্ষিক পরীক্ষা সব কমন পেয়ে যাবে। আগে থেকে তোমাদের প্রস্তুতি নেওয়া হবে। ভালো।